আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী পুনর্বাসন প্রকল্পে ক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। সরকারের সাম্প্রতিক আচরণে হাসিনার কৌশলের পুনরাবৃত্তি রিজভী। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় উল্লাস, শাহবাগে ছাত্র জনতার উচ্ছ্বাস। রাজধানীতে ছিনতাই রোধে ডিবির অভিযান উল্লেখযোগ্য সফলতা। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়বে বাংলাদেশেও, ক্ষয়ক্ষতির ব্যাপক আশঙ্কা। যুদ্ধবিরতির পর পাকিস্তানে আনন্দের জোয়ার, এখনো বন্ধ আকাশসীমা। পিএসএল স্থগিত, বাংলাদেশকে ভেন্যু হিসেবে ভাবছে পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাকে স্বাগত জানালেও সরকারের ভেতর থেকে আওয়ামী পুনর্বাসন প্রকল্প চালু আছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। বিশেষ করে ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ এবং 4 জন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারকে প্রহসন আখ্যা দিয়ে সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, গতকাল 10 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেও আওয়ামী নেতাদের নিরাপদ প্রস্থানের সুযোগ দেয়া আমাদের উদ্বিগ্ন করে। তিনি অভিযোগ করেন, 8 মে রাতে সরকারের গ্রিন সিগন্যালের পর হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছাড়েন, অথচ শুধুমাত্র 4 জন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে মূল অপরাধীদের আড়াল করা হচ্ছে। উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর এই চক্রান্তে আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। রোববার 11 মে দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই। তার গাফিলতি নাকি সহায়তা ছিল? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছে। তিনি বলেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়, কিন্তু সরকার এই বিষয়ে নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। এদেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে আপোষহীন এক নেতৃত্বের প্রতীক। রোববার 11 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শুরুতে তিনি এ মন্তব্য করেন। এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার? এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগে ছাত্র জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত। শনিবার 10 মে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পরে বিজয় উল্লাসে ফেটে পড়েন ছাত্র জনতা। শাহবাগ মোড়ে সমাবেশ স্থলে যোগ দিয়ে ছাত্র জনতারা জানান, তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী সব দাবি আদায় না হওয়া
হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। শুক্রবার বিকাল থেকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩টি দাবি নিয়ে শাহবাগ মোড় ব্লক বিক্ষোভ করতে থাকে। তাদের দাবির মধ্যে ছিল আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দান এবং জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা সহ লীগের সব অপকর্মের বিচার। অবশেষে সরকার তাদের দাবি মেনে নেয় তাদের আনন্দ যেন পূর্ণতা পায়। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, ক্রমবর্ধমান ছিনতাই রোধে ডাটাবেজ বিশ্লেষণ করে বিভিন্ন অপরাধী চক্রের নাম শনাক্ত করা হচ্ছে। একই সঙ্গে শনাক্ত করা চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ক্রিমিনাল ডাটাবেজ পর্যালোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি। চক্রগুলোকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ। গত ৩ মাসে ছিনতাই বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে। অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন এবং ডিসেম্বর মাসে ৬৫৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে আরও ৩৭৪ জনকে আটক করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট স্থাপন, টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। রোববার ১১ মে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডিবি-ডিএমপি বনশ্রীর শুটিং সহ ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধার, ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ স্বর্ণালংকার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সের ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন, মালামাল উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারপূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট ৮৭ জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। ফলে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার ডাকাতি বহুলাংশে নিয়ন্ত্রণে এসেছে। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এই সংঘাতের ফলে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশের শেয়ার বাজারে ইতিমধ্যেই প্রভাব পড়েছে, যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উল্লেখযোগ্যভাবে কমেছে। যুদ্ধের কারণে সীমান্ত বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হতে পারে, যা বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে প্রভাব ফেলবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতেও এর প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে প্রস্তুত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই জটিল পরিস্থিতি শুধু দুই প্রতিবেশীর মধ্যে নয়, সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিট পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে এর প্রভাব শুধু দুটি দেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলো এর বিরূপ প্রভাবের শিকার হবে। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধের দাবদাবা বেড়ে উঠেছে, সেখানেও কিন্তু আলটিমেটলি পাকিস্তান ইন্ডিয়া তো ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আমরা পার্শ্ববর্তী দেশ যারা নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমরাও কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত। এদিকে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 সপ্তাহের মাথায় ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে ভারতীয় সেনারা আঘাত এনেছে। এই হামলায় ভারতীয় সেনারা মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। ভারতের দাবি, এতে পাকিস্তানি কমপক্ষে 70 জন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের হামলায় 26 জনের প্রাণহানি হয়েছে। কাশ্মীরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, যার ফলে ভারত শাসিত কাশ্মীরে অন্তত 15 জন নিহত ও 30 জনের বেশি আহত হন। আশা করা হচ্ছে, শান্তিপূর্ণ সমাধানই এই সংকটের একমাত্র পথ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।
টানা 4 দিনের সংঘাত শেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই ঘোষণার পর পাকিস্তানের বিভিন্ন শহরে শুরু হয়েছে আনন্দ মিছিল। রোববার সকালে রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি, মুলতান, হায়দারাবাদ সহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার পাকিস্তানি আনন্দ শোভাযাত্রা বের করেছেন। ইসলামাবাদে প্রধান শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। লাহোরে আনন্দ মিছিলের সময় শহরের প্রধান সড়কগুলোতে মানুষের ঢল নামে। করাচিতে সমুদ্র সৈকতে আনন্দ উদযাপন করেন স্থানীয়রা। মুলতান ও হায়দারাবাদেও একই চিত্র দেখা যায়। এই আনন্দ মিছিলের মূল কারণ হল যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আশা। পাকিস্তানের জনগণ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেছেন। যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, যেখানে দুই দেশের শীর্ষ নেতারা আলোচনায় বসেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এক পোস্টে জানান, পাকিস্তান সবসময় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার পক্ষে কাজ করেছে, যা এই যুদ্ধবিরতির মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই যুদ্ধবিরতির ফলে পাকিস্তানের আকাশসীমায় পুনরায় উন্মুক্ত করা হয়েছে এবং সীমান্তে উত্তেজনা কমেছে। তবে দুই দেশের মধ্যে এখনও কিছু নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যেমন বাণিজ্য নিষেধাজ্ঞা ও আকাশসীমা সীমাবদ্ধতা। পাকিস্তান সুপার লিগ PSL আগেই স্থগিত হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে বাকি থাকা 8 ম্যাচ আয়োজনের চেষ্টা করলেও তা সফল হয়নি। সীমান্তে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় পাকিস্তান অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত করেছে। এবার আরও 3টি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করেছে পাকিস্তান। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড 2, আন্তঃজেলা চ্যালেঞ্জ কাপ এবং আন্তঃজেলা অনূর্ধ্ব 19 ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। পিসিবি জানিয়েছে, দেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে দুই দেশের ক্রিকেটে স্থবিরতা নেমে এসেছে। ভারতে IPL বন্ধ হলেও শুক্রবার থেকে পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। PSL আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও বাংলাদেশকে বিকল্প হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে বাসিত। তার মতে, বাংলাদেশের দর্শকরা ক্রিকেট প্রেমী, তাই সেখানে আয়োজন করলে পিসিবির লাভ হবে। বাসিত বলেন, যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয়, দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন, যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।